আচ্ছা, তো একদম বেসিক জায়গা থেকে শুরু করব আমরা। ক্যামব্রিজ ও লেভেল বাংলাটার সম্পর্কে আগে একটু জানি। বেঙ্গলি 3204 আমাদের সাবজেক্ট কোড 3204। তো এই বাংলায় আমাদের একটু জুম করি, দেখতে পাচ্ছ ঠিক মতো আরিবা? ইয়েস স্যার। আচ্ছা, বাংলা ইংলিশে বেঙ্গলি, বাংলাকে ইংলিশে বেঙ্গলি বলে, এটা আমাদের 3204 আমাদের সাবজেক্ট কোড। এখানে দুটো পেপার আছে, পেপার ওয়ান, পেপার ওয়ান এবং পেপার টু। সব জানো, তাও আবার বলতেছি, জাস্ট পয়েন্ট গুলো করে নিই, আমরা একটু দেখে নিই যে আসলে আমরা কতটুকু, আমাদের কোন জায়গায় কাজ করা লাগবে এবং কতটুকু কাজ করলে আমরা বাংলার জন্য প্রিপেয়ার হতে পারবো, সেটা জাস্ট সেটা দেখার জন্য। তো পেপার ওয়ান, এটা হচ্ছে 90 নম্বরের একটা পরীক্ষা। আচ্ছা, আমি ইংলিশে লিখি, জিনিসগুলো ইংলিশে লিখলেই কমফোর্টেবল হবে। পেপার ওয়ান এর নাম হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? এটার নাম্বার হচ্ছে 90, অ্যান্ড সময় হচ্ছে 2 আওয়ার্স। অ্যান্ড পেপার টু তে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজেস অ্যান্ড কম্প্রিহেনশন। এটার নাম্বার হচ্ছে 110 মার্কস, অ্যান্ড সময় হচ্ছে 1 আওয়ার 30 মিনিটস। ঠিক আছে? তো পেপার ওয়ান টু তে আমাদের কম্পোজিশন থাকতেছে এবং ল্যাঙ্গুয়েজ ইউজেস অ্যান্ড কম্প্রিহেনশন থাকতেছে। আমরা জানি পেপার ওয়ান একদিন হবে, পেপার টু আরেকদিন হবে, মাঝখানে আবার অন্য সাবজেক্টের পরীক্ষা হবে। তো পেপার ওয়ানটা আমাদের মাথায় রেখে যেটা আমাদের শেষ হয়ে যাবে সেটা নিয়ে আমরা শান্তি, হয়ে গেল হয়ে গেল, পেপার ওয়ান হয়ে গেছে, চিঠি রচনা নিয়ে আর চিন্তা নেই। তারপর আমরা পেপার টু এর জন্য প্রিপারেশন নিব, তো সেখান থেকে আমরা একটা বেনিফিট পাবো। তো পেপার ওয়ানে দুইটা টপিক থাকে, চিঠি, প্রতিবেদন, ভাষণ, আর হচ্ছে কথোপকথন এবং রচনা। চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন এবং রচনা। তো এই টপিক দুটো, আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এইটা আমরা কোনোভাবেই কারো কাছ থেকে কিন্তু আমরা এটার পাবো না, মানে একদম এক্সাক্ট সাজেশন কিন্তু পাবো না। আর তুমি যদি বলো স্যার আমাকে চিঠির একটা লিস্ট দেন, 20টা চিঠি দিয়ে দেন, আমি 20টা চিঠি পড়ে যাই, তারপর কখন পাবো? আমি 20টা চিঠি তোমাকে দিতে পারবো, কিন্তু তুমি চিঠি ওইখান থেকেই আসবে সেই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না। তেমনি ভাবে রচনাও, রচনা আমি 20-25টা লিস্ট দিতে পারি, কিন্তু 20-25টা রচনা দিলেও তুমি সেই রচনাগুলো কমন পাবা এর গ্যারান্টি দেওয়া যাবে না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে কি রকম টাইপের কোশ্চেন হতে পারে, কি টপিকে কোশ্চেন হতে পারে, সেটা নিয়ে একটা আইডিয়া করে প্রিপারেশন নিতে, জাস্ট আইডিয়ার উপর প্রিপারেশনটা নিতে হবে। মানে এটার জন্য নির্দিষ্ট কোনো সাজেশন নাই কিংবা কোনো বই নাই, ক্যামব্রিজ কোনো আমাদের বই দিয়ে দেয়নি যে বই থেকে পড়ে আমি পরীক্ষা দিব। ক্যামব্রিজ আমাদের বাংলার কোনো বই দেয় নাই। যত বই আমরা পাই কিংবা যত বই বিভিন্ন জায়গায় দেখি, এগুলো সব টিচাররা বানিয়েছেন, এটা কোনো ক্যামব্রিজ থেকে মানে গাইড করা না। তো তাইলে আমাদের জানতে হবে চিঠি কেমনে লেখে, রচনা কেমনে লেখে, সেটা আমরা পারলেই হবে। তো এটা পেপার ওয়ান হয়ে গেল। এরপর থাকতেছে পেপার টু তে সন্ধি, বাগধারা, প্রবচন ও জোড়া শব্দ, বাক্য রূপান্তর, ক্লোজ পরিচ্ছেদ মানে হচ্ছে শূন্যস্থান পূরণ, বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন মানে হচ্ছে এমসিকিউ, বোধ জ্ঞানের মুক্ত প্রশ্ন ও শব্দার্থ মানে হচ্ছে প্রশ্ন উত্তর ও শব্দার্থ। স্যার, বাগধারার সাথে আর যে দুটা লিখছেন হ্যাঁ, ওগুলা কি? হ্যাঁ, আচ্ছা, ওটা আমি বলতেছি, ওটা আমি বলবো, বলতেছি। প্রবচন ও জোড়া শব্দ, এই দুইটা জিনিস কি আমি বলতেছি। তো এই হচ্ছে আমাদের টোটাল টপিক। আমি একটু বেশি বড় ফন্ট করে ফেলছি, এক পেজ আমরা দেখতে পাচ্ছি না, একটু ছোট করি। তাহলে এই কয়টা জিনিস হচ্ছে আমাদের টোটাল টপিক। পেপার ওয়ানে চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন, রচনা। আর পেপার টু তে সন্ধি, বাগধারা, প্রবচন ও জোড়া শব্দ, বাক্য রূপান্তর, ক্লোজ পরিচ্ছেদ
এমসিকিউ, প্রশ্ন উত্তর ও শব্দার্থ। দেখো, পেপার টু তো অনেক কিছু লিখতে হবে, সময় কম। আর পেপার ওয়ানে অল্প লেখা কিন্তু সময় বেশি। এটার কারণ হচ্ছে তুমি পেপার ওয়ানে তুমি ক্রিয়েটিভ রাইটিং লিখবা, এটা পুরো রাইটিং এর পরীক্ষা। আর পেপার টু তে আসলে গ্রামাটিক্যাল পরীক্ষা। সন্ধি বাগধারা করতে আসলে বেশি সময় লাগে না, যদি আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যেতে পারি। তো এই পুরো পেপারটার ভিতরে তুমি যদি বলো, কিংবা তোমার বাবা মা যদি বলে এই বাংলা পড়, বাংলা পড়, বাংলা পড়তে বসতেছিস না কেন, বাংলা পড়, তাইলে তুমি যা নিয়ে পড়তে পারবা সেটা হচ্ছে এই তিনটা জিনিস: সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর। যেটা আমাদের কাছে অনেক লিস্ট আছে, আমরা বই থেকে পড়তে পারি, কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন শীট পাওয়া যায়, আমার কাছে অনেক শীট আছে, সেগুলো নিয়ে তুমি বসে বসে পড়তে পারো, মেমোরাইজ করতে পারো। মানে পড়া বলতে যেটা বোঝানো হয় আর কি, আমরা নর্মালি যেটা বুঝি, সেই মেমোরাইজের জায়গাতে আমরা এই তিনটা জিনিস করতে পারি। কিন্তু আর বাকি যা কিছু আছে তার কোনো কিছুই আমরা আগে থেকে জানি না, কোনোভাবেই জানা সম্ভব না যে কি আসবে। জাস্ট আমাদের প্রিপারেশনের উপর বেস করে পরীক্ষাটা দিতে হবে। শূন্যস্থান পূরণ কোথা থেকে করব, র্যান্ডমলি আমরা পাস্ট পেপার করতে পারি, এর থেকে বেশি কিছু নাই। কোনো রুলস নাই যে এই রুলস গুলো পড়লে আমি ক্লোজ প্যাসেজ পারবো, ব্যাপারগুলো সেরকম না। তো এগুলো সব প্র্যাকটিসের ব্যাপার, এই তিনটা জিনিসই প্র্যাকটিসের ব্যাপার, এই দুইটা জিনিসই প্র্যাকটিসের ব্যাপার। বাকি রইলো এই তিনটা জিনিস, যেটা তুমি চাইলে দায়িত্ব নিয়ে মেমোরাইজ করতে পারো। তবে মেমোরাইজ করার থেকে বেটার প্র্যাকটিস করা, মানে লিখে লিখে করা, বিভিন্ন ইয়ারের কোশ্চেন পেপার ধরে 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 সবগুলো সলভ করে ফেলা, তাইলেই পারা সম্ভব। ঠিক আছে? তো এবার আমি একটু যদি তোমাদেরকে এটা বলি, এই চিঠি, প্রতিবেদন, ভাষণে কত থাকতেছে? 30 নম্বর থাকতেছে। রচনায় থাকতেছে 60 নম্বর। মানে পুরো পরীক্ষার আসল জিনিস ওখানে চলে যাচ্ছে। 10 নম্বর থাকতেছে এইখানে, বাগধারাতে থাকতেছে 10 নম্বর, বাক্য রূপান্তরে থাকতেছে 10 নম্বর, শূন্যস্থান পূরণে 20 নম্বর, এমসিকিউতে 14 নম্বর, আর প্রশ্ন উত্তর এবং শব্দার্থে 46, 46 নম্বর। তো এই প্রশ্নের জন্য 36, ওয়ার্ড মিনিং এর জন্য 10। তো ওয়ার্ড মিনিং কেমনে করবো, একটা প্রশ্ন আসে, আমি জানি তোমরা কি কি প্রশ্ন করতে পারো, তো সেগুলো আমি ধীরে ধীরে বলবো। তো আমরা শুরু করতে পারি পেপার ওয়ান থেকে, যে চিঠি প্রতিবেদন ব্যাপারটা কি। এখানে যে এই যে চারটা জিনিস আমি লিখে রেখেছি, দেখো, এই চারটা জিনিসই কিন্তু অবলিক দিয়ে রাখছি, তার মানে এগুলো সবগুলো আসবে না পরীক্ষায়, দুটো আসবে, একটি লিখতে হবে। দুটি থেকে একটি লিখতে হবে। তার মানে চারটা টপিক আমাদের সিলেবাসে আছে, পরীক্ষায় আসবে দুটো টপিক, লিখতে হবে একটা টপিক। তো আমরা যদি পাস্ট পেপার গুলো দেখি, প্রতি বছর চিঠি এসেছে, চিঠি আসে নাই এমন কোনো বছর নাই। তার মানে 25-এ অবশ্যই চিঠি আসবে, চিঠি নিয়ে আমাদের কোনো ডাউট নাই। তাহলে তো বলতে পারো যে স্যার তাহলে প্রতিবেদন, ভাষণ, কথোপকথন এগুলো পড়বো না, চিঠি পড়ি শুধু। সেটা তুমি করতেই পারো, কিন্তু দুইটি থেকে একটি যে লিখবে, চিঠির টপিকটা যদি কঠিন থাকে আর অন্য যে টপিকটা সেটা যদি সহজ থাকে, তাহলে তখন কি করবো? আমাদের তো উচিত সহজটা লেখা, যেটা আমি চাইলে লিখতে পারবো। তাইলে আমাদের বাকিগুলোর ফরম্যাটও শিখে রাখতে হবে, অ্যাটলিস্ট অতটুকু শিখে রাখতে হবে যে আমি যেন লিখতে পারি, আমি যেন ফরম্যাটটা জানি, আমি যেন লিখতে পারি। আর প্র্যাকটিসটা অবশ্যই আমরা চিঠি করব, চিঠিতে যত, যে কটা চিঠি লিখে আমি যদি 10-12টা চিঠি লিখে ফেলতে পারি এই 2 মাসের মধ্যে, যদি আমি 10-12টা বেশি বলে ফেললাম, 7-8টা চিঠি যদি আমি প্র্যাকটিস করতে পারি, এবং সেটার প্রপার ফিডব্যাক নিয়ে আমি যদি ইমপ্রুভমেন্টটা আনতে পারি, তাহলে তো আমি চিঠি ভালো লিখতেই পারবো, 25-26 পাবোই 30-তে। সম্ভব? অসম্ভব না। তো তাহলে চিঠি এবং বাকিগুলো থেকে যে কোনো একটা। তো আমার যেটা আইডিয়া, আমার যতটুকু কোশ্চেন পেপার নিয়ে বসেছি, যে আমার মনে হচ্ছে 25-এ প্রতিবেদন আসতে পারে। ঠিক আছে? ভাষণ 24-এ এসে পড়েছে, 25-এ অবশ্যই অবশ্যই আসবে না। কথোপকথন, ডায়লগ রাইটিং, এটা অনেক দিন ধরে আসে না, অনেক দিন হয়ে গেছে আসে না। এটা হলেও হতে পারে, এটাও আসতে পারে, আমি শিওরিটি দিতে পারতেছি না। মানে চিঠি আর প্রতিবেদন, কথোপকথন থেকে একটা আসবে। তো চিঠিটা তুমি কিভাবে লিখবা? বেসিক জিনিস দেখি, চিঠি তোমরা লিখতে পারো, ছোটবেলা থেকে চিঠি পড়ানো হয়। চিঠির অনেক কিছু আছে, অনেক ফরম্যাট। ছোটবেলায় আমরা লিখতাম, এই পাশে তারিখ ঠিকানা লিখতাম, এই দিক দিয়ে ডান পাশ দিয়ে তারিখ ঠিকানা লিখতাম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতাম। তারপরে হচ্ছে প্রিয় বন্ধু লিখে, আবার চিঠি লেখা শেষে হচ্ছে খাম এঁকে দিতাম, একটা বক্স রেখে, টু, ফর্ম, এগুলো রেখে দিতাম। কিন্তু ক্যামব্রিজ তোমার কাছে এগুলো কিচ্ছু চাচ্ছে না। ক্যামব্রিজ চাই তোমার কাছে শুধু বডি অফ দ্য লেটার,
লেটারের যদি তুমি তোমার কাছে কোনো বই থাকে তাহলে দেখতে পারবা লেটারের অনেকগুলো পার্ট আছে। ক্যামব্রিজের ডিমান্ড শুধু বডি অফ দ্য লেটার, জাস্ট চিঠিতে তুমি যেটা লিখতা, একটা পেপারে যদি কিছু লিখে তুমি তোমার ফ্রেন্ডকে দাও কিংবা কাউকে পাঠাও, তাহলে ঠিক যতটুকু লিখতা অতটুকুই হচ্ছে ক্যামব্রিজ তোমার কাছে চায়। তাহলে একটা চিঠি শুরু হয় প্রিয় বন্ধু থেকে। চাইলে নামটা হতে পারে বন্ধুর জায়গায়, নাম যদি রোহান হয় তো রোহান হতে পারে, প্রিয় বন্ধু অথবা রোহান, যে কোনো মানে যে নামটা তুমি লিখতেছো সেই নামটা দিয়ে তুমি লিখতে পারো। এখন এখান থেকে শুরু করলে কোনো ডেট বা কিছু দিব না? তুমি হ্যাঁ, অনেকে ডেট দেয়, তোমার ইচ্ছা, তুমি ডেট দিতে পারো, ডেট না দিলে কোনো সমস্যা নেই। বুঝতেছো? ডেট অনেকে দেয়, ডেট এবং ঠিকানা, যে ধরো এখানে লেখে ধরো 1 ফেব্রুয়ারি, এভাবে লেখে। অনেক জায়গাতেই এভাবে লেখে 1 ফেব্রুয়ারি 2025, খুলনা, বাংলাদেশ। তারপরে তুমি এখান থেকে লিখলা প্রিয় বন্ধুরা। এটা যদি তুমি লেখো, এই জিনিসটা যদি তুমি লেখো, লিখলে কোনো অসুবিধা নাই। যদি না লেখো তাহলেও কোনো অসুবিধা নেই। এখন ইয়োর চয়েস, তুমি কোনটা করবা। বুঝে গেছে সালিমা? ইয়েস। হ্যাঁ, তুমি লিখলেও হবে, না লিখলেও হবে। তো প্রিয় বন্ধু রোয়ান, এখান থেকে লিখলাম আশা করি ভালো আছো। আমরা আশা বানানটা ভুল লিখে ফেলি, আশা বানানটা ভুল লেখা যাবে না, এই আশা মানে হচ্ছে হোপ। কিন্তু আমরা যে আশাটা লিখি সেটা হচ্ছে অনেকে আর কি, সবাই না, এইটা লিখে ফেলি, এটা মানে হচ্ছে কাম। তাইলে আশা করি ভালো আছো, ওইটা তো কাম লেখা যাবে না, হোপ লিখতে হবে। তাহলে স্বরে তালব্যস্বয় আকার, আশা করি ভালো আছো। ঠিক আছে? তো আশা করি ভালো আছো লিখলাম, এটা একটা কমন লাইন। এরপর আমরা একটু চিঠিটাকে সুন্দর করার জন্য আমাদেরকে অনেকে বলে থাকেন যে চিঠিটা সুন্দর করে লিখতে হবে, তাই আমরা অনেক কথা লিখি, যেমন অনেক দিন তোমার চিঠি পাই না, আর চিঠিটা পেয়ে আমি অনেক আনন্দিত হলাম যে এতদিন পর তুমি চিঠি পাঠিয়েছো। তো এই কথাবার্তাগুলো না লেখার দরকার নেই, কারণ আমাদের ওয়ার্ড অনেক লিমিটেড। আমরা জানি আমাদের চিঠিতে 120 শব্দে লিখতে বলা হয়েছে, 120 শব্দে। তার মানে এক্সাক্ট 120টা হতে হবে তা না, আমরা একটু বেশি লিখতে পারি, সেটা 150, 160 কিংবা 170ও হতে পারে, কিন্তু 200-র কম, অবশ্যই 200-এর কম হতে হবে। কারণ কি, রচনা আমাদের 200 ওয়ার্ডে লিখতে বলা হয়েছে। ঠিক আছে? তো রচনা যেখানে বলা হয়েছে সেই রচনার লেভেলে যদি আমি চিঠি লিখি তাহলে তো হবে না। তাইলে 120 শব্দ আমাকে বলা আছে, সাজেস্ট করা আছে, আমি সেটা 150, 60, 70 পর্যন্ত যেতে পারি। আমাকে গুনে গুনে দেখতে হবে না যে প্রতিবার একটু পর পর গুনে দেখবো যে কতটা হলো, সেটার দরকার নাই। আমি 12টা পয়েন্ট কভার করে আমি যাচ্ছি পয়েন্টগুলোর কথাতে, আমি পয়েন্টগুলো কভার করে জাস্ট হচ্ছে লিখে যাব, ফরম্যাট মেনটেন করে, অটোমেটিক সেটা 178-এর মধ্যে শেষ হয়ে যাবে। তো আশা করি ভালো আছি, এটা লিখে আজকে আজকে তোমাকে যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে আমি সরাসরি চলে যাবো, যে এই বিষয়টা নিয়ে জানানোর জন্য লিখছি, কিংবা আজকে তোমাকে একটা মজার খবর জানাবো সম্প্রতি আমি যে যাই হোক, এটা লিখলাম। লিখে আমি তারপরে সেকেন্ড প্যারাতে গেলাম, এটা একটা প্যারাগ্রাফ। তারপর সেকেন্ড প্যারাগ্রাফে গেলাম, তারপরে থার্ড প্যারাগ্রাফে গেলাম। আমরা 4টা প্যারাগ্রাফ দিতে পারি, 4টা প্যারাগ্রাফই হচ্ছে পারফেক্ট। 3টা দিলেও হতে পারে, 5টা দেওয়ার দরকার নাই, 1টা 2টা দেওয়ারও দরকার নাই, কারণ হচ্ছে যে অল্প ওয়ার্ড তো বেশি বেশি প্যারা দিলে সুন্দর লাগবে না। এটা লিখলাম, এটা লেখার পর ফোর্থ পয়েন্টটা ধরো এখানে কভার করলাম, এখানে কভার করে লিখলাম আজ আর নয়, ভালো থেকো। এরপর আমরা অনেকে লিখি তোমার বাবা মাকে আমার সালাম জানিও, তোমার ভাই বোনের জন্য ভালোবাসা রইলো, তোমার দাদু নানুকে আমার সালাম জানিও। এইসব কথা লেখার কোনো দরকার নেই, যা তার যত রিলেটিভ থাকুক আর কিচ্ছু লেখার দরকার নেই, আজ আর নয়, ভালো থেকো বলেই আমরা শেষ করতে পারি। এখানে ইতি তোমার বন্ধু, আমার নাম লিখি কিংবা যার নাম লিখি এটা কোনো সমস্যা নাই, আমি প্রত্যাশা লিখলাম, অন্য কোনো নামই লিখি কোনো সমস্যা নেই, আমার নিজের নাম লিখলেও সমস্যা নাই, অন্যের নাম লিখলেও সমস্যা নেই, ক খ লিখলেও সমস্যা নেই। তাহলে দেখো এই হচ্ছে চিঠি। যদি আমরা দেখি প্যাটার্নটা আছে সব বাম পাশ থেকে লিখতে হবে, এই পাশ থেকে লিখতে হবে। আগে আমরা এই পাশ দিয়ে লিখতাম,
আমিও ছোটবেলায় এই পাশ দিয়ে লিখতাম, অনেকে এখনো এই পাশ দিয়ে লেখে, কিন্তু মডার্ন ফরম্যাট হচ্ছে সব বাম পাশ দিয়ে। তাই বাম পাশ থেকে আমি লিখলাম, প্রিয় বন্ধু থেকে শুরু করলাম, ইতি তোমার বন্ধু দিয়ে শেষ করলাম, মাঝখানে দিলাম 4টা প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ, স্যার অ্যাড্রেসও কি লাগবে না? না, অ্যাড্রেসেরও দরকার নেই। ঠিক আছে, 4টা প্যারাগ্রাফ দিলাম। 4টা প্যারাগ্রাফে এক ফার্স্ট প্যারাগ্রাফে থাকলো ইন্ট্রো, লাস্ট প্যারাগ্রাফে থাকলো কনক্লুশন। এখন এই যে 4টা প্যারাগ্রাফ আমি কি কি পয়েন্ট লিখবো সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। একটা কোশ্চেন এনে দেখাচ্ছি, কোশ্চেনটা এখানে নাই। যে কোনো র্যান্ডমলি একটা পেপার আমি নিই। এই ধরো, এইটা একটা প্রশ্ন। মনে করো সম্প্রতি তুমি একটি সিনেমা, সুন্দর সিনেমা দেখছো, সিনেমাটা দেখার পর তোমার মনে হয়েছে এটি তোমার বন্ধু সাইমনকেও দেখতে বলা উচিত, সেজন্য সাইমনের উদ্দেশ্য করে একটি চিঠি লেখো। তোমার চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। তাহলে এই যে প্রশ্নটা, এইখানে যে আমরা 4টা বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছি, আমাদের মনে রাখতে হবে এই 4টা বুলেট পয়েন্টের ভেতরে, প্রত্যাশা মনে আছে কয়টা করে পয়েন্ট থাকে? প্রত্যাশা, এই যে চলে গেছে মেয়েটা, এর জন্য আমি ক্যামেরা অন করতে বলছি। স্যার আমি আসি তো। বলো, 4টা বুলেট পয়েন্টের ভিতরে কয়টা পয়েন্ট? বলো না, আরিবা জানো? না স্যার। এই তো, এটা তো জানতে হবে। প্রত্যাশা জানে না, ভুলে গেছে, হয়তো অন্য কাজ করতেছে, এই জন্যই তো আমি বারবার বলি ক্যামেরা অন করতে। আচ্ছা, তাহলে কোন সিনেমা দেখো একটা পয়েন্ট, কবে একটা পয়েন্ট, কখন দেখেছো একটা পয়েন্ট, তার মানে 3টা পয়েন্ট। তাহলে 4টা বুলেট পয়েন্টে 3টা করে সাব পয়েন্ট থাকবে। তাহলে 4 × 3, 4 × 3 হচ্ছে 12টা পয়েন্ট। টোটাল প্রশ্নে তোমার 12টা পয়েন্ট থাকবে। ঠিক আছে, মনে রাখতে হবে এই 12টি পয়েন্টের জন্য 12 নম্বর, এবং ভাষা ব্যবহারের জন্য 18 নম্বর। এই হচ্ছে টোটাল 30 নম্বর। ঠিক আছে, 30 নম্বরের যে প্রশ্নটা, 12টা পয়েন্টের জন্য 12 নম্বর তুমি পেয়ে যাচ্ছ, ভাষা ব্যবহারের জন্য 18 নম্বর পাচ্ছ। ভাষা ব্যবহার মানে কি, তোমার চিঠিটা পড়ে যে আমার চিঠি মনে হচ্ছে যে হ্যাঁ তুমি এক্সাক্ট একটা চিঠি লিখেছো, সেইটা তুমি কতটা ভালো লিখতে পেরেছো, তোমার বানান কত কম ভুল হয়েছে, তোমার বাক্য গঠনগুলো কত সুন্দর হয়েছে, সেটার উপর বেস করে 18 নম্বর রাখা হয়েছে। আর 12টা নাম্বার রাখা হয়েছে 12টা পয়েন্টের জন্য। এখন কেউ যদি এমন হয় যে ভালো লিখতে পারে না, মানে ধরো তার সেন্টেন্স গুলো ঠিকঠাক মতো হয় না, বানান অনেক ভুল হয়, কিন্তু সে 12টা পয়েন্ট কভার করতে পেরেছে, 12টা পয়েন্টে যা যা চেয়েছিল, এখানে আমি যা যা চেয়েছি, কোন সিনেমা কবে কখন, সিনেমার কোন কোন দিকগুলো ভালো লেগেছে, বন্ধুর এই যে কোন কোন দিকগুলো ভালো লেগেছে, তার মানে এখানে 3টা দিক বলতে হবে। কাহিনী, চরিত্র, মিউজিক, এরকম 3টা অ্যাটলিস্ট মেনশন করে বলতে হবে। তোমার বন্ধুর সিনেমা দেখলে কি কি উপকৃত হবে, তোমার বন্ধুর কি কি লাভ হবে, 3টা জিনিস লাভ হইতে হবে। ঠিক আছে, তোমার সিনেমা দেখার বিষয় বন্ধুর কাছে তোমার কয়েকটি পরামর্শ, তুমি বন্ধুর কাছে কয়েকটা পরামর্শ চাবে যে আর কোন টাইপের সিনেমা দেখতে পারি, কোথা থেকে সিনেমা কালেক্ট করা যেতে পারে, কোন কোন মানে কোন সাইট থেকে, সাইডে যে নেটফ্লিক্স সহ আরো অনেক অনেক আছে, কোনগুলো ভালো হবে, এরকম 3টা প্রশ্ন তুমি তার কাছে জিজ্ঞেস করবা। তাহলে এগুলো 3টা হতে হবে, সবসময় 3টা মেনশন না থাকলেও আমরা জানি যে এখানে 3টা পয়েন্ট কভার করতে হবে। তাহলে এই যে টোটাল 12টা পয়েন্ট, কেউ একজন সুন্দর করে, মানে লেখাটা তার সুন্দর হয় না, চিঠিটা পড়ে ভালো লাগতেছে না, কিন্তু তার 12টা পয়েন্ট পাওয়া গেছে, যিনি খাতা দেখলেন তিনি 12টা পয়েন্ট পেলেন, তার মানে সে অটোমেটিক্যালি এখানে 12 নম্বর পেয়ে গেল। এখানে যদি কেউ একজন 12 নম্বর পেতে পারে, তার ল্যাঙ্গুয়েজ যতই খারাপ হোক, যতই একদম পুরো ভাঙাচোরা হোক, তাও এখানে 18-র ভিতরে সে 10 পেতে পারে, 8 পেতে পারে, 8 10 পেতে পারে, তাহলে 12 আর 18, 8 20, 20 22 সে পেয়ে যাচ্ছে। খারাপ লিখে, মানে যার বাংলা লেখার কোয়ালিটি ভালো না, সে 20 পেয়ে যাচ্ছে জাস্ট 12টা পয়েন্ট কভার করতে পারার কারণে। আর আরেকজন যে বাংলা লিটারেচার পড়েছে, অনেক লিটারেচার পারে, বাংলায় অনেক ভালো,
সে চিঠি অনেক সুন্দর লেখে, পড়লে মনটা ভরে যায়, কিন্তু সে 12টা পয়েন্ট কভার করে নাই। সে হচ্ছে এখানে বন্ধুর কাছে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাই, কিংবা এই সিনেমাটা দেখলে বন্ধুর কি লাভ এই কথাগুলো বলে না, যে জাস্ট বলছে এই সিনেমার এই জিনিসগুলো ভালো লাগছে, তুমিও দেখো, আর তুমি বলো তো কোথায় কোথায় সিনেমা পাওয়া যায়, এরকম জাস্ট ক্যাজুয়ালি লিখে গেছে। কিন্তু সেন্টেন্স গুলো অনেক সুন্দর করে লিখেছে, অনেক সুন্দর বাক্য তৈরি করেছে, কঠিন কঠিন শব্দ ব্যবহার করছে। কোনো লাভ নাই। টিচার যখন দেখলো যে এখানে 12টা পয়েন্ট কভার হয় নাই, 8টা পয়েন্ট কভার হয়েছে, তখন সে এখানে 8 নাম্বার পাচ্ছে। আর এখানে 8 নাম্বার পাওয়ার কারণে, এখানে 8 নাম্বার পাওয়ার কারণে ঠিক এই 18 নাম্বার থেকেও তার নাম্বার কমে যাবে সেইখানে। এখানে সে আবার 12, সে সুন্দর লিখছে তাই তাকে খুশি হয় হয়তো বা 10 দিবে, তাহলে 10 আর 8 18 হবে। সে ভালো লিখে 18 পেলো, আরেকজন খারাপ লিখে 22 পেলো। তো এই গ্যাপটা হয়ে যায়। তাই আমাদের মাথায় রাখতে হবে যে আমি সুন্দর করে লিখতেছি, তার থেকে ইম্পর্টেন্ট আমি পয়েন্ট গুলো কভার করতেছি। তাইলে আমরা যখনই চিঠিটা লেখা শুরু করব, তখন প্রথমে আমরা প্ল্যানিংটা করব কোন সিনেমা। আমি খাতায়, আমার এই খাতাটা, এই যে তো একটা খাতা, এখানে কিছু জায়গা আছে, এখানে কিছু জায়গা আছে, তারপরে হচ্ছে খাতার পেছনে কিছু জায়গা থাকবে, একদম সবার সবার লাস্টে কিছু জায়গা থাকবে, এই যে এই জায়গা থাকবে ব্ল্যাঙ্ক পেজ, এই জায়গায়। ঠিক পয়েন্টে মেনশন করা নাই যে কোন কোথায় টাইপের, ওখানে কি আমার নিজের মতো 3টা পয়েন্ট হলেই হবে? যে ওই ইয়ের সাথে যাচ্ছে, লেটারের সাথে, আর হ্যাঁ, জাস্ট ওই পয়েন্টের সাথে ম্যাচ করছে, আমি নিজের মতো কি কিছু লিখলেই হবে? তিনটা? হ্যাঁ, 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 নিজের মতো করে লিখতে হবে। এই যে এখানে, এখানে, এই যে এখানে যে পয়েন্ট গুলো আছে, সেখানে বন্ধুর সিনেমা দেখলে কি উপকৃত হবে, এটা তুমি তোমার মতো বানাবা 3টা পয়েন্ট। কোন সিনেমা এটা তো কোনো বলা নাই, তুমি যে কোনো র্যান্ডমলি একটা সিনেমার নাম নিবা। কিন্তু তোমাকে প্রথমে ওই যে 12টা পয়েন্ট থাকতেছে, এই যে 12টা পয়েন্ট, এই 12টা পয়েন্টকে তোমাকে অবশ্যই এই একটা জায়গায় রাফ করে নিতে হবে, একটা প্ল্যানিং করে নিতে হবে একটু পেন্সিল দিয়ে। কোন সিনেমা, একটা ধরো যে কোনো একটা সিনেমার নাম লিখলাম, ধরো কি বলবো, জানিও তো না, সিনেমা তো আমি দেখিও না। আচ্ছা, যে কোনো একটা সিনেমা ধরো, ঠিক আছে, ধরো কালপুরুষ একটা সিনেমা, জাস্ট বললাম আমি কালপুরুষ, এরকম লিখলাম। তারপর হচ্ছে কবে দেখেছি, কবে মানে কোনো একটা ডেট বলতে হবে, ধরো 21 জানুয়ারি। কোথায়, হতে পারে বাসায় কিংবা সিনেমা হলে। এরকম করে 12টা পয়েন্ট তোমাকে আগে ফাইন্ড আউট করে নিতে হবে, পেন্সিল দিয়ে ছোট্ট করে লিখে নিতে হবে। ইংলিশে লেখো, বাংলায় লেখো, তোমার ইচ্ছা, তোমার যেভাবে কমফর্ট ফিল করো। তোমার 12টা পয়েন্ট আগে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর তখন হচ্ছে তুমি যখন ওই পয়েন্টগুলো রেখে তুমি চিঠিটা লেখা শুরু করবা, এখান থেকে যখন তুমি লেখা শুরু করতেছো, এখানে তোমাকে আগে নাম্বারটা লিখতে হবে, কোন কোশ্চেনটা লিখতেছো। চিঠি হচ্ছে না কোশ্চেন 1, তুমি এখানে ইংলিশে কোশ্চেন 1 লিখলা, লিখে এখান থেকে লেখা শুরু করলা। যখন শুরু করলা, তখন এই যে এইভাবে শুরু করলা। আশা করি ভালো আছে। আজকে তোমাকে একটি সিনেমার ব্যাপারে বলবো যেটা আমি দেখেছি, মানে তুমি এইখানেই ফার্স্ট বুলেট পয়েন্টটা কভার করে দিবা। করে দেওয়ার পর সেকেন্ড বুলেট পয়েন্ট এখানে লিখবা, থার্ড বুলেট পয়েন্ট এখানে লিখবা, ফোর্থ বুলেট পয়েন্টটা ওই যে বন্ধুর কাছে পরামর্শ যে কি ধরনের সিনেমা দেখতে পারি, এরকম 3টা কোশ্চেন করে বলবা যে আজ আর নয়, ভালো থেকো, তোমার চিঠির অপেক্ষায় রইলাম। এটাকে এখানে আমরা অ্যাড করে দিতে পারি যে তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। এভাবে করে আমরা একটু অ্যাড করে দিয়ে শেষ করে দিলাম, তখন আমাদের চিঠিটা পারফেক্ট হলো। আমি সবগুলো পয়েন্ট কভার করেছি এবং সিকোয়েন্সটা মেনটেন করেছি। এখানে আমাদের একটা বড় জিনিস, অনেকে এভাবে লিখতে চায় যে স্যার আমরা করব, মিক্সড করে লিখবো, আমি আমার মতো করে লিখবো। কিন্তু আমার মতো করে লিখলে যেমন সুন্দর হবে, তার থেকে যদি এটা সিরিয়ালটা মেনটেন করে যাই, সিনেমার নাম লিখলাম, কবে, কখন, সিনেমার কোন কোন দিক, মানে 3টা দিক, নায়ক নায়িকা সিলেকশন ভালো লেগেছে, স্টোরি লাইনটা ভালো লেগেছে, মুভিটার এই হতে পারে যে মিউজিক ব্যাকগ্রাউন্ড ভালো লেগেছে, কিংবা অ্যাকশন গুলো ভালো লেগেছে, যেটা তুমি বলতে চাচ্ছো সেগুলো যদি এখানে মেনশন করো, তারপরের প্যারাতে গিয়ে যদি তুমি মেনশন করো যে এ, তুমি যদি এই সিনেমাটা দেখো তাহলে তোমার অনেক লাভ হবে, কারণ তুমি সিনেমা নিয়ে কাজ করতে চাও। সিনেমার এখানে তুমি মানে টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে পারবা, স্টোরি লাইন কিভাবে বিল্ড আপ করা হয়েছে, শুট গুলো কিভাবে নেওয়া হয়েছে, এখানে এগুলো সম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারবা। তো এই সব কথাগুলো বলে ওইটা লিখলাম। তারপরে হচ্ছে ফোর্থ পয়েন্টে গিয়ে তুমি প্যারাতে গিয়ে লিখতেছো যে বন্ধু, আমি এই ধরনের আরো কিছু মুভি দেখতে চাই, কিংবা
অন্য কোনো ধরনের মুভি আছে কিনা যে মুভি দেখা যেতে পারে, তুমি আমাকে এরকম পরামর্শ দাও। আজ আর নয়, ভালো থেকো, ইতি তোমার বন্ধু। বুঝাতে পারলাম? প্রত্যাশা শুনছে আমার কথা? আমার মনে হয় না। প্রত্যাশা শুনছি স্যার। শুনে তো ঘুমায় গেছে। না। আচ্ছা, আর এবার বোঝা গেল চিঠিটার ফরম্যাটটা? ইয়েস স্যার। আচ্ছা, তাইলে আমি যে চিঠিটা লিখতে দিব হোমওয়ার্ক হিসেবে, সেটা এইভাবে মাথায় রেখে প্ল্যানিং করে লিখবা। আগে পয়েন্ট গুলো বের করবা, তারপর চিঠিটা লিখবা। মনে রাখবা, পরীক্ষার সময় তুমি একটা চিঠি লিখতে টাইম পাবা 50 মিনিট, সর্বোচ্চ 50 মিনিট। এর বেশি লেখা যাবে না, 45 থেকে 50 মিনিটের মধ্যে লিখতে হবে, কারণ রচনায় আর একটু টাইম বেশি দিতে হবে। তো তাহলে এভাবে আমাদের চিঠির টপিকটা, আমি এই টপিকগুলো নিয়ে ডিটেইলে ক্লাস নিব। আজকে বলতে বলতে চিঠির টপিকে অনেক কিছু বলে ফেললাম। রচনা নিয়ে আমি পরবর্তী ক্লাসে বলবো। রচনা আমি এখন হোমওয়ার্কও দিব না, চিঠি হোমওয়ার্ক দেব। তো এই গেল হচ্ছে রচনার টপিকটা। এরপর আসতেছে সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর। তো সন্ধি জিনিসটা কি, সন্ধিটা নিয়েও আলাদা ক্লাস হবে। প্রত্যেকটা টপিকের উপর আমি আলাদা করে একটা ক্লাস নিব, পুরো ক্লাসটাই ওইটা নিয়েই আলোচনা হবে। তো ওই আলোচনাটাতে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি। আর ওভারঅল যেটা করতে হবে, ফার্স্ট পেপারের লিঙ্ক গুলো আমি দিয়ে দিব। যত ফাইল আছে, আমার যত ফাইল আছে, আমি আর একটা ড্রাইভ আছে, ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবা। আপাতত দেখে নাও, মানে দেখে দেখে করতে পারবা। আমি পাস্ট পেপার গুলো আমার রানিং স্টুডেন্টদেরকে করাচ্ছি। তোমাদের ওইভাবে পাস্ট পেপার করাতে পারবো না এখন, কিন্তু টপিক ধরে আমি করাবো। করানোর পর হচ্ছে কিছু ওয়ার্কশিট দিব, সেগুলো প্র্যাকটিস করবা, তখনই ইনশাল্লাহ হয়ে যাবে। আর বাগধারা, প্রবচন ও জোড়া শব্দ, এটা তুমি জিজ্ঞেস করতেছিলা। বাগধারা মানে তো আমরা জানি, প্রত্যাশা জানি বাগধারা কি জিনিস। স্যার এক্সাক্ট মিনিংটা জানি না। একটু বুঝায় একটা বাগধারা বলো, যে কোনো একটা র্যান্ডম একটা বাগধারা বলো শুনি। এটাও বলতে পারো। উম, অগাধ জলের মাছ, গভীর জলের মাছ, এগুলো শুনছি আমরা। হ্যাঁ, অক্কা পাওয়া। অক্কা পাওয়া পাইছেন বাংলা পড়তে গিয়ে? হ্যাঁ। না, বাংলা পড়তে না, ম্যাথ পড়তে যে মানুষ অক্কা পায়, বাংলা তো সহজ, তাই না প্রত্যাশা? আচ্ছা, তো বাগধারা মানে হচ্ছে হলো গিয়ে এমন কিছু শব্দ গুচ্ছ, শব্দগুচ্ছ মানে দুই তিনটা চারটা শব্দ একসাথে, এটাকে আমরা শব্দগুচ্ছ বলি, কিংবা বাক্যাংশ। বাক্যাংশ মানে বাক্যের অংশ, একটা সেন্টেন্সের মাঝখান থেকে কয়টা অংশ, এমন কিছু শব্দগুচ্ছ কিংবা বাক্যাংশ যেটা ডিরেক্ট মিনিং না করে ইনডিরেক্ট মিনিং করে। মানে ডিরেক্ট যে ডিকশনারিতে যে কথাটা আছে, একটা শব্দের ডিকশনারি যে মিনিং, আমরা যদি বলি অনেক গভীর জলের মাছ কিংবা অগাধ জলের মাছ, গভীর জলের মাছ, গভীর জলের মাছ, তাইলে গভীর মানে ডিপ, জল মানে ওয়াটার, মাছ মানে ফিশ, ডিপ ওয়াটার ফিশ। কিন্তু গভীর জলের মাছ বলা হলো একটা সেন্টেন্সের ভিতরে, সে সে গভীর জলের মাছ, তার সাথে চালাকি করতে যেও না। তাহলে এই যে বড় একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে তিনটা শব্দ মিলে যে একটা পার্ট হয়ে গেল, একটা বাক্যাংশ হলো কিংবা শব্দগুচ্ছ হলো, সেইটার ডিরেক্ট মিনিংটা হচ্ছে না, একটা অন্য কোনো মিনিং হচ্ছে, ডিরেক্ট মিনিং না হয়ে অন্য কোনো মিনিং হচ্ছে। সে অন্য মিনিংটা কি, অনেক চালাক লোক। গভীর জলের মাছ মানে হচ্ছে অনেক চালাক লোক। আর এইটাকে বলা হচ্ছে বাগধারা। এটা আমরা ডিসাইড করি নাই, আর দুই তিনজন মানুষ মিলে ডিসিশন নেয় না যে গভীর জলের মাছ মানে কি হবে। এটা অনেক দিন প্র্যাকটিস করতে করতে একটা লজিক্যাল কারণ আছে অবশ্যই, ওই লজিক্যাল কারণের উপর বেস করে এইটা গভীর জলের মাছ মানে অনেক চালাক লোক হয়ে গেছে, যেটা আমরা এখন ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্ন কথার সময় এটা ব্যবহার করি ভাষাটাকে সুন্দর করার জন্য। তো এই জিনিসটাকে বলা হচ্ছে বাগধারা। এখন প্রবচন ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে, প্রবচনটা বাগধারার মতোই, কিন্তু এখানে বাক্যাংশ না, বাক্যাংশ বা শব্দগুচ্ছ না, পুরো একটা বাক্য। এখানে পুরো একটা বাক্য ভিন্ন অর্থ প্রকাশ করে।
মানে একটু আগে যেমন বললাম গভীর জলের মাছ, এটা একটা সেন্টেন্সের পার্ট ছিল, এখন পুরো একটা সেন্টেন্স লিখে ফেলতেছি। নাচতে না জানলে উঠান বাঁকা, এটা পুরো একটা সেন্টেন্স। নাচতে না জানলে উঠান বাঁকা, কিংবা এক মাঘে শীত যায় না। তাহলে এই যে এগুলো, এগুলোকে বলা হচ্ছে প্রবচন। নাচতে না জানলে উঠোন বাঁকা, এক মাঘে শীত যায় না, মানে পুরো একটা কমপ্লিট সেন্টেন্স, যেটা ডিফারেন্ট কোনো মিনিং বোঝাচ্ছে। নাচতে না জানলে উঠান বাঁকা, যে মিনিং গুলো আছে, ওয়ার্ড গুলোর যে মিনিং আছে, সেই মিনিংটা না বলে ভিন্ন কোনো মিনিং করতেছে, সেটাকে প্রবচন বলে। প্রবচন হুট করে বলা দেওয়া যায় না, তুমি কথার মাঝখানে হঠাৎ করে একটা প্রবচন বলতে পারবে না। তোমাকে প্রবচন বলতে হবে একটা কনটেক্সটের উপর বেস করে। অনেক আলাপ হচ্ছে হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে, তখন ওই কথাগুলোর সাথে কনসিকুয়েন্স রেখে নাচতে না জানলে উঠান বাঁকার কথাটা তুমি বলে দিতে পারো। তাহলে প্রবচন ব্যাপারটা জাস্ট বাগধারার মতোই, কিন্তু বাগধারাতে দুই তিনটা শব্দ, আর প্রবচনে একটু বেশি শব্দ। এই প্রবচনের সাথে আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় হচ্ছে প্রবাদ। প্রবাদ, প্রবচন। এখানে ক্যামব্রিজ শুধু প্রবচন শব্দটা ইউজ করতেছে, কিন্তু এটাকে প্রবাদ প্রবচন বলে, যেটাকে প্রোভার্বস বলে, ইংলিশে প্রোভার্বস বলে, ঠিক আছে। আর বাগধারা হচ্ছে ইডিয়মস। তো এটা গেল। আর একটা সব জিনিস আছে জোড়া শব্দ। এই জোড়া শব্দ মানে দুইটি কিংবা তিনটি শব্দ, দুইটি বা তিনটি শব্দ যা একসাথে হয়ে একটি শব্দ হয়। দুই তিনটা শব্দ যোগ করে একটা শব্দ বানায় ফেললাম, যেমন রাত দিন, রাত আর দিন, রাত দিন, অথবা দিন রাত, দিন রাত। সে দিন রাত পড়াশোনা করে। তো এটা অটোমেটিক বোঝা যাচ্ছে দিনেও পড়ে রাতেও পড়ে, মানে হচ্ছে সারাদিন। মিনিং কিন্তু কাছাকাছি, খুব বেশি ডিফারেন্ট হচ্ছে না, দিন রাত কিংবা রাত দিন, সারাদিন বোঝাচ্ছে। তো এরকম সকাল সন্ধ্যা, আগামীকাল সকাল সন্ধ্যা বিদ্যুৎ থাকবে না, তাহলে সকাল সন্ধ্যা, এই যে হাইপেন দিয়ে আমি জোড়া লাগালাম, এটা কিন্তু একটা শব্দ হয়ে গেছে, দুইটা শব্দ না, একটা শব্দ হয়ে গেছে। এটা মানে হচ্ছে সারাদিন, এটার মানেও সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এইগুলোকে জোড়া শব্দ বলে। দুই তিনটা শব্দ মিলে একটা শব্দ হচ্ছে, মিনিংটা মোটামুটি কাছাকাছি থাকে, কখনো কখনো মিনিংটা একটু দূরে চলে যায়, কিন্তু ম্যাক্সিমাম জোড়া শব্দেরই মিনিংটা কাছাকাছি থাকে। তো এই তিন রকমের জিনিস থাকে বাগধারা, প্রবচন, জোড়া শব্দ, যেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে না, তোমার বোঝার দরকার নেই যে কোনটা বাগধারা কোনটা প্রবচন। তোমার জাস্ট শূন্যস্থান পূরণ যে থাকবে, মানে বাগধারার জন্য যে শূন্যস্থান পূরণটা থাকবে, সেইখানে তোমাকে সেটা ব্যবহার করতে হবে। আমি একটু দেখিয়ে দিই, আমাদের টাইম খুব কম আছে, আজকে আমি রিজয়েন করব না। নেক্সট ক্লাসে আমরা দুটো করে ক্লাস করব, তোমরা ওভাবেই প্রিপারেশন নিয়ে নিবা। এই যে বাগধারা, প্রবচন, এইভাবে থাকবে কোশ্চেন পেপারটা। এই ছয় পাঁচটা শূন্যস্থান পূরণ থাকবে, এখানে জাস্ট পড়ে তোমাকে বক্স থেকে কোন বাগধারা প্রবচনটা হতে পারে সেটা জাস্ট নাম্বারটা বসাতে হবে। জীবনে ড্যাশ থাকবেই তাই বলে ভেঙে পড়লে চলবে না, তার মানে জীবনে উত্থান পতন থাকবে। উত্থান পতন মানে হচ্ছে আপস এন্ড ডাউনস। উত্থান পতন এটা একটা জোড়া শব্দ, আপস এন্ড ডাউনস বোঝাচ্ছে। জাস্ট তুমি এই নাম্বারটা লিখে দিবা, শেষ। পরীক্ষায় তুমি শুধু নাম্বারটা লিখে দিবা, তোমাকে বাগধারাটা লিখতে হবে না। তাহলে এটা তো খুবই সহজ ব্যাপার। যদি আমরা অর্থগুলো একটু মোটামুটি আইডিয়া করতে পারি, তাইলে আমরা পেরে যাব। এবং অর্থগুলো মেমোরাইজ করা লাগতেছে না এক অর্থে, কারণ পুরো এক্সাক্টটা তো লেখা লাগতেছে না, আমার just মনে রাখা যে চোখে সর্ষে ফুল দেখা, চোখে সর্ষে ফুল দেখতেছে, তার মানে সে মানে বুঝতেছে না কি করবে, মানে কোনো ওয়ে পাচ্ছে না খুঁজে। এরকম একটা কিছু মনে রাখতে পারলেই হলো, তাইলে আমরা বাগধারাটা করতে পারবো। আমি কি বোঝাতে পারলাম? বাগধারার কি কোনো স্পেসিফিক লিস্ট আছে যে হ্যাঁ, ওই টাইপের আর? 500 আছে আমার কাছে, দিব, পাঠাই দিব। কারণ মানে কয়েকটা ওয়ার্ড আমি পড়ে কিছুই বুঝি না যে মানে কি হতে পারে। হ্যাঁ, এটা বুঝতে কখনো কখনো অসুবিধা হয়। আমি সেটা দিব, সব লিস্ট আমি তোমাদেরকে দিব, less than 1 মিনিট। আমরা কি রিজয়েন করবো আজকে, নাকি পরবর্তীতে রিজয়েন করব? আচ্ছা, আমি রিসেন্টলি দেখি এই উইকের মধ্যে যদি আরেকটা ক্লাস নিতে পারি আমি তোমাদেরকে জানাবো। তোমরা তো এই টাইমে ফ্রি থাকো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে মেসেজ করো, হ্যাঁ মেসেজ করো আমাকে। আর এবার তোমার মার নাম্বার আমার গ্রুপে আছে, তুমি মার নাম্বারটা দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ওকে স্যার। আমি হোমওয়ার্ক পাঠিয়ে দিব, হ্যাঁ। আজকের মতো এখানে শেষ করি, হ্যাঁ। ওকে ও, স্যার। ওকে।